এবার কথা হলো যে এখানে এখনো ফিগার অফ স্পিচ রয়েছে। 5 নম্বর লাইনটা এখনো ফিগার অফ স্পিচের বিশ্লেষণ করিনি, এখানেও কিছু ফিগার অফ স্পিচ লুকিয়ে আছে। বেশ, কি ফিগার অফ স্পিচ লুকিয়ে আছে? এই যে টার্মটা রয়েছে দেখো, হোর্ড, অর্থাৎ আচ্ছা হোর্ড মানে লিখে নিও গ্যাদার করা, হ্যাঁ, সঞ্চয় করা, সরি HOARD। এই যে রয়েছে দেখো হোর্ড, তারপরে রয়েছে দেখো স্লিপ, ঠিক আছে, তারপরে রয়েছে দেখো ফিড, খাবার, এবং প্রত্যেকটার মাঝে দেখো অ্যান্ড রয়েছে, অ্যান্ড। এই যে যখন একই লাইনে বারবার কনজাংশনের ইউজ হয়, দেখো দুবার কনজাংশনে ইউজ হয়েছে মাত্র 3টে শব্দকে জুড়তে, এই ঘটনাটাকে বলা হয় পলিসিনডেটন। স্পেলিংটা আমরা দেখব POLY, পলি, SYN DETON, পলিসিনডেটন, ঠিক আছে। পলিসিনডেটন জিনিসটা কি? পলিসিনডেশন জিনিসটাকে আমরা সহজে বলতে পারি রিপিটেশন অফ কনজাংশন। একই লাইনে, অবভিয়াসলি দ্য সেম, ইন দ্য সেম লাইন, রিপিটেশন অফ কনজাংশন। দেখো তারপরেও আছে ফিড, তারপরেও আছে তোকে অ্যান্ড, আবার তোকে অ্যান্ড হয়েছে, দিয়ে তারপর দেখো রয়েছে নো, নট, মি। গোটা লাইনটায় দেখো সমস্ত অংশগুলোকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, অর্থাৎ সেম কনজাংশনে রিপিট হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি রিপিটেশন অফ সেম কনজাংশন, একই কনজাংশনে বারবার যখন রিপিট হবে একই লাইনের মধ্যে, তাকে আমরা বলবো পলিসিনডেটন। এছাড়াও এই যে 3টে শব্দ রয়েছে হোর্ড, স্লিপ অ্যান্ড ফিড, দিস ইজ অলসো অ্যান অ্যান্টি ক্লাইম্যাক্স। আমি আগের দিন বলেছিলাম এটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স কাকে বলে, বা অ্যান্টি ক্লাইম্যাক্স কখন হয়? অ্যান্টি ক্লাইম্যাক্স যখন গুরুত্বের দিক থেকে জিনিসটার ডিক্রিজ ঘটতে থাকে, অর্থাৎ কমতে থাকে। দেখো সঞ্চয় করা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের লাইফে, তারপরে একটু কম গুরুত্ব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে স্লিপ, এবং তার থেকেও হচ্ছে গিয়ে ফিড বা খাওয়াটার কথা বলা হচ্ছে। অর্থাৎ গুরুত্ব অনুযায়ী যে যখন নিচের দিকে নামছি আমরা, ডিক্রিজ করছে, তখন তাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। কেন আমি সঞ্চয় করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বলছি? যদি তুমি সঞ্চয় না করো ভবিষ্যতের জন্য খাবার পাবে না, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ আগে সঞ্চয়। তারপরে কেন বলছি স্লিপ? কারণ ঘুম আমাদের লাইফ সাইকেলটাকে নিয়ন্ত্রণ করে, তাই তুমি যদি লাইফ সাইকেল ঠিকঠাক নিয়ন্ত্রণ না করো তোমার আয়ু কমবে, তাহলে তুমি আর কতদিন খাবে। এবং সব শেষে হচ্ছে গিয়ে ফিড, অবশ্যই এটাও জরুরি, কিন্তু গুরুত্বের দিক থেকে এটা সবার নিচে রয়েছে এখানে যে শব্দগুলো রয়েছে। তাই এই যে পুরো বিশ্লেষণটা লাইনটা ইউজ করেছেন টেনিসন, গুরুত্বের দিক থেকে ডিক্রিজ হয়েছে পুরো বিষয়টা, অর্থাৎ কমতে থেকেছে, ওপর থেকে নিচের দিকে এসেছে। এই যে ঘটনা যখন ওপর দিক থেকে নিচের দিকে আসি গুরুত্বের দিক থেকে, তখন তাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্সের প্রয়োগ অধিকাংশ ক্ষেত্রে নাটকে বেশি দেখা যায়। অর্থাৎ মনে হচ্ছিল আমরা যেন শেষের দিকে পৌঁছাচ্ছি, কিন্তু ঘটনাটা যখন ঘুরে যায়, ইম্পর্টেন্সের দিক থেকে গুরুত্ব কমে যায়। ক্লাইম্যাক্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যেখানে গিয়ে নাটক চরমে গিয়ে পৌঁছায়, সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স কি করে? প্রথমে মনে হবে যে গুরুত্বের দিকে উঠছে, কিন্তু ঝরাম করে আবার নামিয়ে দেবে গুরুত্বটা, সেটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। অর্থাৎ এখানেও গুরুত্বটা বাড়তে বাড়তে যেন কমে গেছে, সেই কারণে এটা অ্যান্টি ক্লাইম্যাক্স। তবে যেটা প্রথম নেবো সেটা হচ্ছে গিয়ে পলিসিনডেটন। এই ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে, বারবার একই কনজাংশনের রিপিট হয়েছে। তাহলে এতদূর পর্যন্ত গেল 5 নম্বর লাইন। এরপর আমরা চলে আসছি 6 নম্বর লাইনে কি বলা হচ্ছে। দাঁড়াও, বেশ, 6 নম্বর লাইনে বলছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি বিশ্রাম নিতে পারবো না, বা আমি বিরত থাকতে পারবো না ভ্রমণ থেকে। তাহলে ইউলিসিস ডিক্লেয়ার করলেন যে আমার রাজ্যবাসী এইভাবে বর্বর হয়ে যেতে পারে, তাদের মধ্যে অ্যাডভেঞ্চারাস কোয়ালিটি নাই থাকতে পারে, কিন্তু আমি কখনো ভ্রমণ থেকে বিরত থাকতে পারবো না। রাদার বলা ভালো ডিসকভারিং থেকে, অর্থাৎ আবিষ্কার করা থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব লাইফ টু দ্য লিজ, জীবনকে তার শেষ বিন্দু অবধি। এটা একটা দুর্দান্ত লাইন এবং ভীষণ পপুলার একটা লাইন। সব থেকে মোটিভেটেড করার মতো বা মোটিভেশনাল যদি কোনো লাইন বলা হয় তাহলে এই লাইনটা একটা অন্যতম লাইন। দেখো ইউলিসিস কত বোল্ডলি ডিক্লেয়ার করলেন
যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, আমি আমার জীবনকে তার শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করব। ইয়েস, দিস ইজ কল দ্য অপটিমিস্টিক থট, অর্থাৎ পজিটিভ ধ্যান ধারণা যাকে আমরা বলে থাকি। আমরা প্রত্যেকেই যদি নিজেদের মধ্যে এই ধারণাটা রাখতে পারি যে আমরা প্রত্যেকেই যখন একটা মনুষ্য জীবন পেয়েছি, সেই জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করব, নাকি একটা ঘরের মধ্যে বসে থেকে জীবন কাটিয়ে দেবো যে কাল বা পরশু আমার মৃত্যু তো আসতে পারে ভাবে সেইভাবে ঘরে বসে থাকি। কিন্তু মৃত্যু তো আসারই ছিল, সে যেভাবে হোক আসবেই। সে তুমি যদি এখন ঘর বন্ধ করে বসে থাকো দিয়ে ভাবো যে সমস্ত কিছু দুনিয়ার সম্বন্ধে আমি জেনে যাব, হবে না। দুনিয়াকে জানতে গেলে দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াতে হবে, দুনিয়াকে জানতে গেলে প্রকৃতিকে আগে জানতে হবে, আর প্রকৃতিকে জানতে গেলে জীবনকে জানতে হবে, আর জীবনের রসদ লুকিয়ে রয়েছে এই প্রকৃতির মাঝেই। তাই জীবনকে শেষ বিন্দু পর্যন্ত আমাদের প্রত্যেকের উপভোগ করা উচিত। একটাই মনুষ্য জীবন পেয়েছি, সেই জীবনটাকে ইউটিলাইজ করা উচিত। জীবনে একমাত্র উদ্দেশ্য টাকা উপার্জন হয় না, জ্ঞানটাও উপার্জন করা হয়, আর সেই জ্ঞানটা উপার্জন করার জন্যই না আমাদের স্কুলে পৌঁছাতে হয়। আর সব জ্ঞান স্কুলে পাওয়া যায় না, কিছু জ্ঞান জীবন থেকেও পাওয়া যায়, অভিজ্ঞতার দ্বারাও পাওয়া যায়, এবং সেই অভিজ্ঞতা করতে গেলে নিজেকে বেরিয়ে যেতে হবে ইউলিসিসের মতো। ইউলিসিস তাই বলছে আমার জীবনটাকে আমি শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করব। লিজ মানে হচ্ছে গিয়ে শেষ বিন্দু। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি সব সময় ভীষণভাবে এই যে আমার অভিযানটা সেটাকে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার ভীষণভাবে কষ্টও পেয়েছি। তারপরে কি বলছে, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, এই দুই প্রকার জিনিসই আমি ভালোবেসেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনও ঠিক ইউলিসিসের জীবনের মতোই। ইউলিসিস তার চলার পথে কি বলছে, যে আমি ভীষণভাবে কখনো এনজয় করেছি, আবার ভীষণভাবে কখনো কষ্ট ভোগও করেছি। হ্যাঁ, এটাই তো জীবনের নিয়ম। জীবনের চলার পথে আমরা যে কোনো জিনিসকে এনজয় যেমন করব, তেমনই পাশাপাশি দুঃখ কষ্টটাকেও ভোগ করতে হবে, এটাই প্রত্যেকের জীবনের নিয়ম। বেশ, এখানে বলা হচ্ছে যে হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ, তাদের সঙ্গেও দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো, অ্যান্ড অ্যালং, এবং একাকিও আমি এরকম দুঃখ কষ্ট সবকিছু ভোগ করেছি। তার মানে ইউলিসিস তার যে জীবনের যাত্রাপথ, অর্থাৎ যে 10টা বছর তিনি জার্নি করেছেন, সেইখানে তিনি তার ফেলো মেরিনারদের সঙ্গে জার্নি করেছেন, তার সঙ্গী ছিল যারা তাদের সঙ্গে। তাহলে ইউলিসিস বলছেন আমার জীবনে যা কিছু আনন্দ এসেছে, দুঃখ এসেছে, এটা আমি তাদের সঙ্গে উপভোগ করেছি, আবার কখনো কখনো একাও উপভোগ করেছি। এমন এমন অনেক জায়গায় দেখা গেছে যেখানে আমি একাকী থেকেছি, একাকী কষ্টটা আমাকে ভোগ করতে হয়েছে। আমাদের প্রত্যেকের জীবন সেটাই। আমাদের প্রত্যেকের জীবনে আমরা কখনো দুঃখ কষ্ট আনন্দ এইগুলো পরিবারের সঙ্গে ভাগ করে নিই, আবার কখনো কখনো জীবনে এমন কিছু কষ্ট থেকে থাকে যেগুলো আমাদের একাকী ভোগ করতে হয়, যার ভাগ হয়তো অন্য কারোর সঙ্গে করে নেওয়া যায় না। ইউলিসিসও তাই বলছেন, আমার জীবনে এমন দুঃখ আনন্দ এসেছে যেগুলো আমি আমার সঙ্গীদের সঙ্গে কাটিয়েছি, আবার কখনো অ্যালন, অর্থাৎ আমি নিজেই একাই কাটিয়েছি। অন শো, সেটা স্থলভাগই হোক, অ্যান্ড হোয়েন থ্রু স্কার্টিং ড্রিপস, কিংবা যখন আমি স্কার্টিং ড্রিপস, অর্থাৎ যে প্রবাহের মধ্য দিয়ে আমি যখন বেরিয়ে গেছি, এখানে ড্রিপস মানে হচ্ছে ক্লাউডস, দ্য রেইনি হাইটস, এবং যেটার মধ্যে কে থাকে না, রেইনি হাইটস। আচ্ছা, হাইটস জিনিসটা কি আগে বলি। হাইটস অ্যাকচুয়ালি বলা হয় দ্য ব্রিঞ্জার অফ রেইন, বৃষ্টি যারা নিয়ে আসে বা জল। হাইটস বলতে অ্যাকচুয়ালি নিমসদেরকে বোঝায়। নিমস মানে জলের দেবদেবী, এরকম থাকে 7 জন বোধহয় এরকম জলের দেবদেবী আছেন, ঠিক আছে। যেটা গ্রিক পুরাণ মতের কথা, হায়াডিস যাকে বলা হচ্ছে, হাইটস বা হায়াডিস, খ্রিস্টীয় পুরাণে এক ঝাঁক তারা, ঠিক আছে। এই গল্পটা আগে বলি, এরা অ্যাকচুয়ালি কিন্তু নিমস, জলের দেবদেবীদেরকে বোঝানো হয়। এবার পরবর্তীতে এরা কোনো একজন গ্রিক দেবতা, এক্স্যাক্টলি আমার নামটা তার মনে নাই, তার সন্তানের দেখাশোনা করে বা দেখভাল করে তাকে মানুষ করেছিল। তো সেই গ্রিক দেবতা এদের এই যে তার সন্তানকে মানুষ করার প্রতিদান হিসাবে এদেরকে স্বর্গে পাঠিয়েছিল, এবং স্বর্গে গিয়ে তারা হয়েছিল, অর্থাৎ স্টার হয়েছিল, এবং এই 7টা তারা একসাথে অবস্থান করে। এদেরকে বলা হয় 7 হায়াডিস বা 7 নিমস, এবং এদের আকৃতি কোথাও কোথাও বলা হয় ভি শেপ, কোথাও কোথাও বলা হয় ওয়াই শেপ। এবার সেটা নিয়ে একটু সন্দেহ আছে, তবে ভি শেপ বা ওয়াই শেপ
যে কোনো একটা প্রকার শেপে তারা আকাশে অবস্থান করে। আমাদের যেমন ওই যে সপ্তর্ষি মণ্ডল বলি 7 জন ঋষি নিয়ে, তেমনই ওদের হচ্ছে কি 7 হায়াডিস। আমাদের পুরাণ ওয়াইজ আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, ওদের পুরাণ ওয়াইজ ওরা 7 হায়াডিস বলে। এবার ওই সপ্তর্ষি মণ্ডলী 7 হায়াডিস নাকি আমাদের জানা নেই, ওদের ওই রকমই একটা জিনিস। এবার এই হায়াডিসের ব্যাখ্যা কেন করা হয়েছে? হায়াডিসের উল্লেখ করে এটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে হায়াডিসের উপস্থিতির কারণ হলো যে সেটা ঝড়ের দিন, অর্থাৎ ইউলিসিস বোঝাচ্ছেন যে ঝড়ঝঞ্ঝাপূর্ণ মেঘের মধ্য দিয়ে যা কিছু কষ্ট দুঃখ এসেছে তা আমি ফেলো মেরিনারদের সঙ্গে উপভোগ করেছি, আবার কখনো কখনো একাই ভোগ করেছি। এই পুরো লাইনটার অর্থ করলে এটাই দাঁড়ায়। এরপরে কি বলছে দেখো, ভেক্সড দ্য ডিম সি, আকাশ কালো করে উত্তাল সমুদ্রকে কাঁপিয়ে তুলেছে। এই যে 7 হায়াডিস, 7 হায়াডিস কি করেছে? আকাশকে ভেক্সড অর্থাৎ পুরো যাকে বলা যায় উত্তাল করে তুলেছে, সমুদ্রকে উত্তাল করেছে। ভেক্স দ্য ডিম সি, সমুদ্রকে তারা উত্তাল করেছে, কারণ 7 হায়াডিসের উপস্থিতি বোঝায় যে ঝড় ঝঞ্ঝা আসবে। আই অ্যাম বিকাম আ নেম, আমি পরিণত হয়েছি একটি নামে। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমার সব সময়ের এই কোনো কিছু জানার আকাঙ্ক্ষাময় হৃদয়টার কারণে, এবং এই হৃদয় নিয়ে আমি সব সময় ঘুরে বেরিয়েছি সেই কারণে। বেশ, এবার এটা ভেঙে অর্থটা বলি। ইউলিসিস বলছে যে আই অ্যাম বিকেম আ নেম, আমি একটা নামে পরিণত হয়েছি। আচ্ছা, এখানে নামে পরিণত হয়েছি মানে কি বলতো? দেখো, এমন অনেক ব্যক্তি থাকে যাদেরকে আমরা এক ডাকে চিনি। কেন এক ডাকে চিনি? বিকজ অফ হিজ অর হার পপুলারিটি, তার জনপ্রিয়তার জন্য তাকে আমরা সবাই চিনি। এবার জনপ্রিয়তা কেউ এমনি এমনি হয় না। হ্যাঁ, আজকালকার যুগে কোমর নাচে জনপ্রিয় হওয়া যায়, বাট সেই জনপ্রিয়তা দুদিনের জন্য। সেই জনপ্রিয়তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি এদের জনপ্রিয়তার তুলনা চলে না। সেই রকম জনপ্রিয় হতে গেলে সেই রকমের কাজ করতে হয়। কোমর নাচে জনপ্রিয় কেবল মানুষের প্রলুব্ধ দৃষ্টির দ্বারা হওয়া যায়, আর কিছু না। মানুষের মনে সেটার দ্বারা জায়গা করা যায় না। ইউলিসিস বলছে আমি একটা নামে পরিণত হয়েছি, মানে নামে পরিণত হয়েছি মানে আমি বিখ্যাত ব্যক্তি হয়েছি। আমার নাম সবাই এখন এক ডাকে চেনে। কিসের জন্য, কোন কারণের জন্য সবাই আমার নাম এক ডাকে চেনে? এই যে ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কারণ আমি সব সময় ঘুরে বেড়াই একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। কিসের ক্ষুধা? কিসের ক্ষুধা? না, কোনো কিছুকে জানার ক্ষুধা, অর্থাৎ নতুন কিছুকে জানার খিদের যে হৃদয় নিয়ে আমি ঘুরে বেড়াই, সেই জন্য আমি সকলের কাছে এখন বেশি করে পরিচিত। অর্থাৎ প্রত্যেকে আমাকে এখন চেনে একজন জ্ঞান পিপাসী হিসাবে। ইউলিসিস নিজেকে জ্ঞান পিপাসী বলছে। এর পরের লাইনে কি বলা হচ্ছে দেখো, ফর অলওয়েজ বললাম মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু জেনেছি। কাদেরকে জেনেছি? সিটিজ, শহরকে জেনেছি। অফ মেন, অর্থাৎ শহরের মানুষদেরকে, অ্যাকচুয়ালি সিটিজ অফ মেন মানে এখানে শহরের মানুষদেরকে জেনেছি। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের আচার আচরণ জেনেছি। ক্লাইমেটস, সেখানকার আবহাওয়া সম্বন্ধে জেনেছি, মানে জলবায়ু সম্বন্ধে জেনেছি। কাউন্সিলস, সেখানকার জ্ঞানী ব্যক্তিদেরকে জেনেছি। গভর্নমেন্টস, সরকারকে জেনেছি। মাইসেলফ নট লিস্ট, শুধুমাত্র আমি একা নয়, বাট অনার্ড অফ দেম অল, তারা প্রত্যেকেই আমাকে সম্মান জানিয়েছে। অর্থাৎ ইউলিসিস বলতে চাইছেন আমি এই দুনিয়ার যেখানে গেছি সেখানেই আমি সম্মান পেয়েছি। এইখানটা আমরা একটু আন্ডারলাইন করবো প্রত্যেকে, যে ইউলিসিস কি কি দেখেছেন। কি দেখেছেন? ওই যে সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্টস, এই সমস্ত কিছুকে তিনি দেখেছেন। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, তারা প্রত্যেকেই আমাকে সম্মান জানিয়েছে।